গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন নবনীতা দেবসেনের লেখা মধ্যরাতের ভয়ঙ্কর। মা বললেন, খুকু, এ জিনিস চলতে পারে না। তুমি কিনা তোমার মেয়েকে খুন করবার সব ব্যবস্থা করে দিলে কেন? 4 চাকা চালালে কি দোষ ছিল? মেয়েকে তো লাইসেন্স করিয়ে দিয়েছি সেই কবেই। সে কিছুতেই 4 চাকা ছোঁবে না, তো আমি কি করতে পারি? আর মোপেড কি তাকে আমি কিনে দিয়েছি? 21 হয়েছে, অ্যাকাউন্ট থেকে নিজেই টাকাটা তুলে কিনে ফেলেছে। বলেছে চাকরি করে শোধ করে দেবে একদিন না একদিন। আরে আমারই কি ইচ্ছে মেয়ে খুন করি? মার ধারণা আমি যেমন মার সব কথা শুনে চলি, আমার মেয়েও বুঝি তার মায়ের কথায় তেমনি ওঠে বসে। আরে জামানা বদল গয়া, এখন আমি যে দুজনের কথাতেই উঠি বসি, একবার আমার মায়ের কথায় আরেকবার আমার মেয়ের কথায়। তা মা বুঝেও বুঝতে চান না। আসলে আমার বড় মেয়েটি প্রবল ব্যক্তিত্বশালিনী। তাকে বকুনি দিতে আমার প্রবলা গর্ভধারিণীও সাহস পান না, তাই ঝিকে বকে নাতনিকে শিক্ষা দেবার চেষ্টা। ওদিকে ব্যক্তিত্ব ব্যাপারটিতে আমার বেশ কিছু ঘাটতি আছে। কাক চিলেও ঠুকরে যায় সুযোগ পেলে। মা জননী কন্যাকুমারী এদের তো কোনো কথাই নেই। কি বলে এই ডেঞ্জারাস রিস্ক নিলে তুমি? রাস্তাঘাটে গাড়ির ছড়াছড়ি, লাইসেন্স সব নামে মাত্র, ঘুষ খাইয়ে বের করা। কেউই জানে না গাড়ি চালানোর প্রকৃত আইন কানুন, যার যেমন খুশি চালাচ্ছে। তারই মধ্যে এই কচি মেয়েটাকে তুমি একা ছেড়ে দিলে গাড়ি ঘোড়ার এই অরণ্যের মধ্যে। অরণ্যেও তবু আইন কানুন আছে, বন্য পশুও কিছু কিছু নিয়ম মানে। কলকাতার গাড়ি ঘোড়া কোনো নিয়মই মানে না। সাইকেল যে কিছুতেই কিনে দেনি তোমাকে ছেলেবেলায়, সে শুধু এই জন্যে। আর তুমি কিনা আমার অমতে। মার বকুনি চলতেই থাকে। আমি রীতিমতো গাঢ় অভিমান বোধ করি। এ কি অন্যায় বলো দেখি? আমি যা করিনি, যে ঘটনার দায় কোনো মতেই আমার নয়, তার জন্যেও আমাকেই মা বকবেন। উল্টো দিকে মন ধাইতে শুরু। অতএব এমন কি আর ডেঞ্জারাস মা? কত ছেলেমেয়েই তো মোপেড চালাচ্ছে। স্কুটার, সাইকেল, মোপেড এসব কি লোকে চালাচ্ছে না? আমি তো ভাবছি পেট্রোলের যা দাম বাড়ছে দিনকে দিন, এবার থেকে ওর মোপেডটা করেই কলেজে যাব। মাত্র একজন লোকের জন্য গাড়িটা চালানো বেশি বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। মার মুখে এক অভাবনীয় স্বর্গীয় আহ্লাদের বিচ্ছুরণ ঘটে। তুমি তুমি চালাবে মোপেড? না, তুমি চালালে ভালোই চালাবে। রাস্তাঘাটে গাড়ি চালানো তোমার অভ্যেস আছে, সেই ভালো। মেয়েকে বরং গাড়িটা দাও, তুমি মোপেড নাও। মেয়েটা ছেলে মানুষ, গাড়ি বড়সড় জিনিস, 4 দেয়ালে ঘেরা থাকবে, সাবধান থাকবে। মোপেড বড্ড খোলামেলা, কোনো আগল বাঁধন নেই। ধাক্কা একবার লাগলো তো গেল। অর্থাৎ আমি গেলে মার আপত্তি নেই তত, নাতনি না গেলেই হলো। গাড়ি বেশ বন্ধ দুর্গের মতো, আর মোপেড যেন অশ্বারোহী, অরক্ষিত। মা মা চালাবেন মোপেড? হ্যাঁ, আর তুমি চালাবে মার গাড়িটা। দিম্মার সান্ত্বনা মোটেই পছন্দ হলো না মেয়ের। না, আমার গাড়ি চালাতে ভালো লাগে না দিম্মা, গাড়ি আমার চাই না। তবে মা যদি চান মাঝে মাঝে আমার মোপেডটা ওকে ধার দিতে আমার আপত্তি নেই, প্রোভাইডেড উনি ওটা নিয়ে কলেজে না যান। কেন কলেজে যাবে না কেন? কলেজেই তো যাবে পেট্রোল খরচা কমানোর জন্যে। আচ্ছা দিম্মা, কি যে বলো না তুমি। নাতনি হেসে আকুল। এখান থেকে যাদবপুর কতটা পেট্রোল লাগে? আর এখান থেকে সেই সেন্ট্রাল এভিনিউ কতটা? আমাকে যে গাড়ি নিতে বলছিলে, তার পেট্রোল খরচাটা কি ভেবেছিলে? দিম্মা তাতেও অপ্রতিহত। তুমি তাহলে মিনি বাসে যাবে আর মা মোপেডে, আর যখন সবাই মিলে বেরোবে তখন গাড়িও বেরোবে। বা রে বা, আমি বলে এত কষ্ট করে মোপেড কিনলুম, হেলমেট কিনলুম, শাড়ি গার্ড কিনলুম, সব মিনি বাসে করে যাব বলে? মোটেই না। এবারে আমাকে প্রবেশ করতেই হয়। আরে বাবা, আমি আগে চালাতে শিখি। আমি তো মোপেড কখনো চড়িনি, চালানো তো দূরের কথা। চালাতে যদি পারি তবে না তা নিয়ে বেরোবো। কিন্তু কলেজে যাও কেন বারণ সেটা শুনি। আমার বন্ধুরা হাসবে। হাসুক গে তোমার বন্ধুরা,
লোকে এমন কত হাসে, কোনো ভালো কাজই করা যায় না লোকে কি বলবে ভাবলে। মোপেড যদি চালাতে পারি তবে সর্বত্রই যাব, কিন্তু পারবে না কেন? না পারার কি আছে, খুব সোজা, অতি সহজ। গাড়ি চালানোর মতন নয়, অত রকম হাতে পায়ে বিভিন্ন রকমের কাজকর্ম একসঙ্গে কসরত করতে হয় না সারাক্ষণ, নাচ শেখার মতন। স্টার্টিংটাই কায়দা লাগে কেবল, একবার স্টার্ট করলে তো চলতেই থাকে, প্যাডেলও করতে হয় না। সাইকেলের চেয়েও সোজা। তুমি একবার দেখে নিলেই শিখে যাবে মা। কিন্তু শিখে ফেলেই আমার গাড়িটা মনোপোলাইজ করো না বাপু, মাঝে মাঝে চড়তে চেয়ে নিও। এই চেয়ে নেওয়ার ব্যাপারটা আমার মনের মতো হলো না, কিন্তু আমি বললুম, আগে তো শিখি। চলো না, শিখবে? এখনই শিখিয়ে দিচ্ছি। মেয়ে উদার সুরে আহ্বান জানায়। কিন্তু কোথায় আমি এক পায়ে রাজি থাকব তা নয়। আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, না না, এখন থাক, এখন নয়। এখন ভর দুপুরবেলা, চারদিকে লোকজন, সবাই দেখবে। রাত্রির বেলা রাস্তাঘাট ফাঁকা থাকবে, তখন সেফটিও বেশি, তখন শিখব। লোকে দেখলে কি ভাববে? এই না বলছিলে লোকের কথা ভাবলে জীবনে কোনো বড় কাজই করা যায় না। এটা তেমন কিছু বড় কাজ নয়, তুচ্ছ কাজ। এর জন্য লোকের কথা ফেস করাটা নট ওয়ার্থ ইট। রাত্রিরে হবে ক্ষণ। হায়, রাত্রিরে তো হবেই, কখনো না কখনো হলেও। মা বললেন, কুকু, এই তো দিব্যি রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, যা এই বেলা মেয়ের কাছে চট করে মোপেড চালানোটা শিখে নে বরং। আমারও পছন্দ হলো কথাটা। বয়স হয়ে মা দিনে ঘুমন, রাতে জাগেন। মায়ের সঙ্গে সঙ্গে আমরাও অনেক রাত্রির অবধি জেগে জেগে গুলতানি করি। রাত তখন 11:30 বেজে গেছে। পথঘাট সত্যি ফাঁকা, বাড়ি বাড়ি আলো নিভে গেছে। প্রতিবেশীরা নিশ্চিন্ত নিদ্রায়, কারুকে বিব্রত করার ভয় নেই। নিচে নামলুম, সঙ্গে 2 কন্যা ও কানাই। ঝকঝকে কালো ঘোড়ার মতো নতুন তেজি মোপেড দুয়ারে দাঁড়িয়ে আছে। ছোট মেয়ে সাইকেল দিব্যি চালায়, কিন্তু মোপেডে নিরুৎসাহ। ওরে বাবা, ও আমি পারবো না। বড় মেয়ে বলল, এই দেখো হ্যান্ডেল, এটা হচ্ছে অ্যাক্সেলারেটর আর এটা ব্রেক, দুটোই হাতে, পায়ের কিছুই নেই, শুধু স্টার্টটা পায়ে করে। ওদিকে ঘোরালে অ্যাক্সেলারেট করবে আর এদিকে ঘোরালেই বন্ধ। এটা হচ্ছে ব্রেক, দেখে নাও। আর এই পায়ের কাছে এইভাবে এটাতে ঝাঁকি মেরে আর হাতে এইটা টিপে, এই যে দেখে নাও, স্টার্ট করতে হবে। এটা কিন্তু শক্ত, ভালো করে দেখেছ? গিয়ার টিয়ার কোন দিকে? নেই, এটা গাড়ি নয়, এটা আসলে বাইসাইকেলই, কেবল মোটরে চলে। প্যাডেলও আছে, তেল ফুরলে প্যাডেল করে চলবে, তবে একটু ভারী লাগে। এই যা, নাও এদিকে দেখো। কি দেখছো অন্য মনস্ক হয়ে? এদিক তাকাও। ওদের বাড়িতে একটা আলো জ্বলছে। জ্বলুক, ওটা তো রোজই জ্বলে, ওটা ওদের সিঁড়ির আলো। স্টার্ট দেবার পরে স্ট্যান্ডটাকে এই যে এই জিনিসটা আগে নামিয়ে দেবে, এই যেমন করে। এবার গাড়িটা চলবার উপযুক্ত হলো। প্রথমে স্টার্ট দিবে এমন করে, বুঝেছ? তারপর আমি আগে চালিয়ে দেখিয়ে দিই বরং, তুমি দেখে শিখে নাও। দেখো, এইভাবে চড়ে বসবে। মেয়েরা তো ব্লু জিন্স পরা, লাফিয়ে উঠে বসল। আমি যতই উচ্চে তুলি না কেন শাড়িটা, কখনো ওভাবে উঠে বসতে পারবো না। স্টার্ট দেবার পরে গাড়ি স্ট্যান্ড থেকে নামিয়ে সিটে বসবে। একটু পরে উঠতে হয় এতে, বুঝলে? গাড়ির মতো নয়, আগে উঠে বসে পড়ে স্টার্ট দেয় না। এই যে এমনি করে অ্যাক্সেলারেট। মেয়ের গলা আর শোনা গেল না, প্রবল ভটভট শব্দের মধ্যে দূরে মিলিয়ে গেল। দেখো না দেখো, ওই মোড়ের কাছে পৌঁছে গিয়ে সাঁই করে ঘুরে আসছে। ফিরে এসে স্পিড কমিয়ে, এই দেখো মা, এইভাবে ব্রেক করছি। বলতে বলতে মেয়ে আস্তে করে থেমে গেল। অন্ধকারে অবশ্য কিছুই দেখা গেল না। কেমন ভাবেই বা সে স্টার্ট করেছিল সে গাড়ি, কেমন ভাবেই বা সে এক্সেলারেট করল, আর কেমন ভাবেই সে ব্রেক কষেছে। কিন্তু সেটা মুখ ফুটে স্বীকার করতে আমার বাধল। ইতিমধ্যেই আমাদের বাড়ির রোকে রোজ শুয়ে থাকে একটা রিটায়ার্ড ঠিকে কাজের মেয়ে বাণী। সে মহা উৎসাহে উঠে এসেছে। আর উল্টো দিকের টিউবওয়েলে জল খাচ্ছিলেন এক বৃদ্ধ ভিখারি, হাতে বাটি, লাঠি, বগলে পুঁটলি। তিনিও এসে কানাইয়ের সঙ্গে বাতচিত শুরু করেছেন। দুর্গা বলে এগিয়ে যাই। প্রথমে আমি মেয়ের দেখা দেখি ঝাঁকুনি দিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দিতে চেষ্টা করি,
কিছুতেই হয় না। মেয়েই স্টার্ট দিয়ে দিল। তারপর প্রায় হাঁটু অবধি শাড়ি উঠিয়ে যা থাকে কপালে, বাঘের পিঠে জগদ্ধাত্রীর মতো তো অধিষ্ঠিত হলাম পাদপিঠে। পা রাস্তায়। ছোট মেয়েটা ভীতু, সরু গলায়, ও মা, পড়ে যাবে না তো বলে উঠল। বড়টি সাহসিকা, চুপ তো, পড়বে কেন? মা তো সাইকেল চালাতেন কলেজে। সাইকেল প্রতিযোগিতায় 3-3টে মেডেল আছে না? হ্যাঁ তা থাক, কিন্তু শান্তিনিকেতনেই সেবার তো সাইকেলে চড়তে গিয়ে ধাই করে মা পড়ে গিয়েছিলেন, মনে নেই? ছোট মেয়ের দ্বন্দ্ব ঘুচতে চায় না। সে অনভ্যাসের দরুন। সাঁতার আর সাইকেল কেউ কখনো ভোলে না, জানিস? জানি, কিন্তু মা যে আলাদা। মা তো সেবার মহালয়ায় সাঁতার কাটতে গিয়ে গঙ্গায় ডুবেও যাচ্ছিলেন, আমরা সচক্ষে দেখেছিলুম না? অথচ মার তো লাইফ সেভিং সার্টিফিকেট আছে দিম্মার আলমারিতে, আছে না? আমি আর পারি না। যা যা, যত সব বাজে কথা। হঠাৎ ডুববো কেন? শাড়িতে পা জড়িয়ে ধরেছিল তাই। আর সাইকেল যে আজকাল চড়তে পারি না, সেটা তো কেমব্রিজে সেই অ্যাক্সিডেন্টের পর সাইকোলজিক্যাল ব্লক থেকে। কি অ্যাক্সিডেন্ট মা? দুজনেই ব্যাকুল। ওই যে টিউটরের কাছে যাচ্ছিলাম, অন্যমনস্ক হয়ে চালাচ্ছি, হঠাৎ একটা পার্কড ভেহিকেলের সঙ্গে, একটা থেমে থাকা লাল দোতলা বাসের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেলুম। আর ঠিক সেইখানেই পুলিশ ব্যাটা ডিউটি দিচ্ছিল। সেই থেকে কেমন ভয় ধরে গেছে। চলে আসবার সময় আমার লাল টুকটুকে সাইকেলটা বিখ্যাত অর্থনীতিবিদ পার্থ দাশগুপ্তকে দিয়ে এসেছিলুম। সে তখন ট্রিনিটিতে আন্ডার গ্র্যাজুয়েট ছাত্র, দেখা হলে জিজ্ঞেস করিস। খুব হয়েছে, এখন এটা চালাও দেখি। এই তো, এমনি করে তো? বেশ, একটু ঠেলে দে আগে, নইলে এগোবো কি করে? ঠেলবো কি গো, নিজে নিজে যাবে। স্টার্ট তো দিয়েই দিয়েছি। এবার দুপাশে পা রাখো। হ্যাঁ, ব্যাগটা তুলে নাও। হ্যাঁ, বাহ, এবারে অ্যাক্সিলারেট। বলতে না বলতে গাড়ির তীর বেগে বেরিয়ে যায়, আমি সমেত। দুপাশে দুই কন্যা প্রাণপণে ছুটছে, পেছনে পেছনে কানাই, তার পেছনে বাটি লাঠি পুঁটুলি বগলে বৃদ্ধ ভিখিরি। তিনিও খুবই জড়িয়ে পড়েছেন এই এক্সপেরিমেন্টে। আর বাণী আমাদের বাড়ির সামনে রাস্তার উপর কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গলা চিরে চেঁচিয়ে চেয়ার গালের কর্তব্য পালন করছে। চেঁচাচ্ছি অবশ্য আমরা সকলেই, কিন্তু ঠিক ঐক্যতানে নয়, যে যার স্বকীয়তা বজায় রেখে। একেই কি বলে হারমোনি। বড় কন্যা চেঁচাচ্ছে, ঠিক হচ্ছে মা, ঠিক হচ্ছে, চলতে থাকো। ছোট কন্যা, ওরে বাবা, মাগো পড়ে যেও না, দেখো বাবা, মাগো যেন পড়ো না। কানাই, অদিদি অদিদি, অত জোরে নয়, আস্তে করুন, আস্তে করুন। বৃদ্ধ ভিখিরি, ওগো তোমরা সবাই থামো না একটু, তোমরা একটু থামো দেখিন, আমার বৌদিদি ঠিকই চলে যাবে এখন, দুগ্গা দুগ্গা। অত কথা বললে কি আর মাথার ঠিক থাকে কারো? বাণী, ও মা গো, কী হবে গো, এ কী কাণ্ড গো, বাড়ির গিন্নি যে মপেটও চালাচ্ছে গো। মোপেড, ভটর ভটর, ভ্যাট 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 ভ্যাট। আমি মনে মনে ইষ্টমন্ত্র আর মুখে, ওরে ওরে নামবো যে রে, থামবো কি করে, ওরে এটা থামছে না। ছুটতে ছুটতে মোপেড শিক্ষিকা দ্রুত ইনস্ট্রাকশন দিতে থাকেন, স্পিড কমিয়ে দাও, স্পিড কমিয়ে দাও, পা মাটিতে ঠেকিয়ে দাও, মাটিতে পা ঠেকিয়ে। ছুটতে ছুটতে কাঁদো কাঁদো ছোট মেয়ে, পা মাটিতে, পা মাটিতে, ও মা গো, পা মাটিতে মা। ছুটতে ছুটতে কানাই, দিদি দাঁড়িয়ে পড়ুন, পা মাটিতে নামিয়ে ফেলুন, দাঁড়িয়ে পড়েন, দাঁড়িয়ে পড়েন। ছুটন্ত ভিখিরি, বৌদিদি আপনিই লেবে পড়বে, তোমরা আর ওকে ঘাবড়ে দিও নি, বৌদিদি আপনিই লেবে যাবে খনি, তোমরা চেঁচানি থামালি উনি লেবে পড়বে। উচ্চকিত বাণী, আর ওদিকে যে কাজ নিগো দিদিমণি, ঢের হয়েছে, উদিক পানে আর যেওনি, উদিকে গরু গুতিয়ে দেবে। আর যেওনি, যে তো পড়েইছি একেবারে খাটালের সামনে। ফুটপাথের ওপর গোল হয়ে বসে নিরীহ বিহারি গয়লারা ঢোলক বাজিয়ে গলা ছেড়ে ভোজপুরি গান গাইছিল। তারা প্রাণের আনন্দে আর ঢোলের শব্দে আমার প্রাণঘাতী ভ্যাট ভ্যাট শুনতে পায়নি। সহসা উদিত হয়ে তাদের জলসা থেকে ইঞ্চিখানেক দূরে ঠাস করে গাড়িটাকে ফেলে দিয়েই সার্কাসের কায়দায় 3.5 হাত লম্ফ দিয়ে ওদের উল্টো দিকে নেমে পড়লুম। সেও চমৎকার স্পেস সেন্সের প্রমাণ দিয়ে, গোবর গাদা থেকে 0.5 মিলিমিটার তফাতে। গাড়ি প্রপাত, গয়লারা অনাহত, আমিও অনাহত, সবই ঠিকঠাক।
শাড়ি ঝাড়তে ঝাড়তে ভাবলুম অনেকটা সাইকেলের মতোই। ততক্ষণে হাঁপাতে হাঁপাতে আমার রেজিমেন্ট এসে পড়েছে। বীর গর্বে বলি, বেশ সোজা, ঠিকই বলেছিলি, অনেকটা সাইকেলের মতোই। বড় মেয়ে সস্নেহে বলে, দেখলে তো, এই তো বেশ চড়তে পেরে গেলে, গুড। বৃদ্ধ ভিখিরি, কিন্তু বৌদিদি অত ডাইনে বায়ে প্যাঁচ কষছিলেন কেনে? সিধে যেতে পারেন না কো? সিধে যাওয়াই তো ভালো। কানাই সগর্বে বললে, আর একটু প্র্যাকটিস করলেই সিধে যেতে পারবেন, ব্যালেন্সটা এসে যাবে। প্রথমবারেই দিদি প্রায় শিখে ফেলেছেন। ছোট মেয়ের সভয়ে, থাক, আর শিখে কাজ নেই, এ পর্যন্তই থাক। মা আরেকটু হলেই গয়লাদের চাপা দিয়ে দিচ্ছিলেন, নিজেও গোবর গাদাতে পড়ে যাচ্ছিলেন, অল্প একটুর জন্য, নেহাত বাই চান্স। বাণী দূর থেকে অদৃশ্য দেবতাদের নমস্কার করে, দুর্গা দুর্গা, ও বড়দিদি ছোটদি, তোমাদের মা জননীকে এবার ডাকো, ভালোই ভালোই ঘরে ফিরে নিয়ে এসো বাচ্চারা। আর মপেট চালিয়ে কাজ নি গো মায়ের। কি পেহাড়! বাইরে রাজ্য জয়ের মতো মুখ ভাব হলেও ভেতরে আমার বুক দুরু দুরু করছে। সেই যে দোলন চাঁপার খুদে ছেলেটি বোম্বের একটা সরু সাঁকো পার হতে হতে বলছিল না, আই এম নট অ্যাট অল অ্যাফ্রেড, কিন্তু মনে মনে ভীষণ ভয়। ঠিক সেই অবস্থা। গয়লারা তো গান বাজনা বন্ধ করে প্রাণ ভয়ে হায় রাম বলে ঢোল ফেলে উঠে দাঁড়িয়েছে। গরুগুলো নেহাত খোঁটায় বাঁধা, কিন্তু তারা বহুদ্রষ্টা প্রাণী, ঠিকই বুঝেছে একটা কিছু ভয়ঙ্কর কাণ্ডকারখানা সংঘটিত হতে চলেছে। একটা বেয়াড়া বাছুর ভয় পেয়ে গিয়ে অকস্মাৎ গলা ছেড়ে কেঁদেই উঠল। কি অলক্ষণী গরু রে বাবা! না, এদিকটাতে সত্যি আর প্র্যাকটিস করা যাবে না দেখছি। ইতিমধ্যে আমাদের দলে রাস্তা থেকে আরও একজন কর্তা ব্যক্তি, এ পাড়ার প্রহরী সারমেয়টি এসে যোগ দিয়েছেন। তিনি সবলে সরু ল্যাজ নেড়ে নেড়ে উৎসাহ দিচ্ছেন। আমি আত্মস্থ পদক্ষেপে স্থিতধীর স্টাইলে মোপেড হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছি। সঙ্গী সারমেয় ধীর পদে সঙ্গে সঙ্গে হেঁটে আসছেন। মহাপ্রস্থানের স্মৃতি মনে না পড়ে উপায় নেই। সে যাই হোক, এদিকটায় আর নয়, এবার বরং পূর্ব দিকে মাননীয় জ্যোতিবাবুর বাড়ির ওদিকটায় যাই। ওদিকটায় খাটাল নেই, গয়লা নেই, গোবর নেই, গরুও নেই, বাছুরও নেই, শুধু ঘুমন্ত পুলিশ আছে কিছু, কেননা ওখানে জ্যোতিবাবুও নেই। যেমনি ভাবা তেমনি কাজ। আমাদের বাড়িটা যেহেতু 3 মাথার মোড়ে, তাই সম্ভাবনা বহুমুখী। পশ্চিমে আর নয়, এবার পূব দক্ষিণে। ও মোড়ে পৌঁছেই হুঁশ করে সামনে ফাঁকা রাস্তা, চালাও পানসি বেলঘরিয়া, স্টিয়ারিং হ্যান্ডেল এবার ডাইনে বায়ে নয়, নাকের সিধে। এবারই পারফেকশনে পৌঁছে যাব। চমৎকার রাস্তা, একদম ফাঁকা। কিন্তু এ কি হলো হঠাৎ? পাপড়ে মরে গেলুম। ছ্যাঁক করে পায়ে কে একটা গরম আগুনের ছ্যাঁকা যেন লাগিয়ে দিলে। অমনি আপনা আপনি হাত কেঁপে উঠে অ্যাক্সেলারেটর ঘুরিয়ে ফেলেছি ছ্যাঁকার চোটে। সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয় রোবটের স্টাইলে লাফিয়ে উঠে জ্যামুক্ত তীরের মতো নাকের সোজা ছুটল আমার সপ্ত ঘোড়ার বাহন, একেবারে পুষ্পক রথের মতো। মাটিতে না আকাশপথে তাও ঠিক বুঝতে পারছি না। কানে এলো পরিত্রাহী চিৎকার, সবার উপরে আমারই গলা, আমি নামবো, ওরে নামবো। ছুটন্ত বড় কন্যা, ব্রেক ব্রেক, সঙ্গে সঙ্গে অ্যাক্সেলারেটরের উল্টো দিকটা ঘোরাও, ব্রেক। ছুটন্ত ছোট কন্যা, ও মা গো, নেমে পড়ো মা, ব্রেক দিয়ে দাও মা, ব্রেক। ছুটন্ত কানাই, ব্রেক ডান হাতে, অদিদি ব্রেকটা ডান হাতে। ছুটন্ত ভিখিরি, ওরে মুখ পোড়া, তুই থাম না রে, বৌদিদি ঠিকঠাক ব্রেক মারবে, তোরা থামলি ব্রেক মারবে, তোদেরকে চেঁচাতে হবে নি বেটারা। বাড়ির সামনে দণ্ডায়মান বাণী, হায় হায় হায়, হয়ে গেল, এইবারে ঠিক সব্যনাশ হবে গো। হে মা দুর্গা, হে মা দুর্গতি নাশিনী, রক্ষে করো মা। উড়ন্ত আমি, ওরে এই যে থামছে না রে, এ তো থামছেই না। ছোট কন্যা, হে ভগবান। ভগবান শুনতে পেলেন। কবি যতীন্দ্রমোহন বাগচির বাড়ি ইলাবাস আর শিল্পী সুনীল মাধব সেনের বাড়ির মাঝ বরাবর ভগবান প্রচুর বালি ঢেলে রেখেছিলেন, যেন আমারই প্রতীক্ষায়। পাখির মতো উড়ে গিয়ে আমার মোপেড সেই ঐশ্বরিক বালুকাবেলায় সজোরে ঢুকে পড়ল। মোপেড শুদ্ধ আমি বালির মধ্যে নিঃশব্দে পড়ে গেলুম। চমৎকার চাঁদনি রাত। বালিতে শুয়ে শুয়ে মাথার ওপর চেয়ে দেখলুম
চাঁদের মুখখানা হাসি হাসি, নক্ষত্রের শয়ে শয়ে চোখ টিপুনি। কি গো, কেমন হলো? লাগলো কেমন? বেশ ভাই। ততক্ষণে পাড়ার সবগুলো বারান্দাতেই আলো জ্বলছে। একটা অডিয়েন্স তৈরি হয়ে গেছে। প্রতিবেশীরা সবাই বাইরে, শুধু পুলিশেরা ভেতরে। সার্কাস দেখার উত্তেজনা বাতাসে খেলে বেড়াচ্ছে। প্রত্যেকেই উত্তপ্ত, প্রত্যেকেই বিজড়িত, প্রত্যেকেরই একটা পয়েন্ট অফ ভিউ আছে। দীপঙ্করটা থাকলে একটা ওপিনিয়ন পোল নিয়ে নিত। ভাগ্যিস সে বেটা অনুপস্থিত। পড়শিরা সকলে যার যতটুকুন সাধ্য উদ্দীপনা যোগাচ্ছেন। সেই যখন একটি ছেলে ওই কেয়াতলার মোড়ে 7 দিন টানা সাইকেল চালাবে বলে ঘোষণা করে 3 দিন একটানা সাইকেল চালিয়েছিল, ঠিক তেমনি টেন্স আবহাওয়া তৈরি হয়েছে। উত্তেজনায় উল্টো সিগারেট ধরিয়ে সামনের বাড়ির দাদা বলছেন, পিকো, তোর মাকে 4 চাকাতেই মানায় ভালো। নাইটির উপর হাউসকোট চড়িয়ে বৌদি বলছেন, টুম্পা, মোপেডটা মাকে ধরতে দিস না। বালি ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়াই। চতুর্দিকে সহানুভূতি চাঁদের আলোর মতো বয়ে যেতে থাকে। কি খুকু ভাই, লেগেছে নাকি? একটু আধটু না পড়লে হয়? জলে না নামিলে কেহ শেখে না সাঁতার, সাইকেল শেখে না কেহ না খেয়ে আছাড়। ঘাবড়াস না রে খুকু, আর কটা দিন প্র্যাকটিস করলেই তুই ঠিক তোর মেয়ের মতন চালাতে পারবি। ও কিছু না, লেগেছে ভাবলেই লাগবে, মনে কর পড়িসনি। লাঠি বাটি পুঁটুলি সামলে সমানেই কানাইয়ের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়েছেন বৃদ্ধ ভিখিরি। আমার এই পাবলিক রথস্খলনে তিনি যার পরনাই বিমর্ষ। আমার মোপেড প্রশিক্ষণের যৌথ পরিশ্রম তো কম ক্লান্তিকর ছিল না। তিনি এখন কানাইকে ডেকে বলছেন, ভাইটি, একটু টিউবকলটা পাম্প করে দেবে, টুকুনি জল খাবো। দিদির কীর্তিতে সলজ্জ নির্বাক কানাই, হাঁটু অবধি প্যান্ট কুটোনো, আমার মেয়ের মোপেড ঠেলে নিয়ে আসছে। 2 মেয়ে 2 পাশে ঘন হয়ে লেপ্টে এসে 2 কানে গুনগুন করে বলছে, বেশি লাগেনি তো মা, বেশি লাগেনি তো? আমি প্রাণপণে চেষ্টা করছি না খুঁড়িয়ে সহজভাবে এবং গ্রেসফুলি হেঁটে বাড়িতে ঢুকে পড়তে। কপিলদেব ক্যাচ লুফে আউট করে দেবার পরে ইমরান খান যেভাবে আস্তে হেঁটে সেদিন প্যাভিলিয়নের দিকে আসছিলেন, আহা, আউট হয়েও কি গ্রেস! অনেকটা সেইভাবে একদিকে মাথা ঝাঁকিয়ে স্টাইলিশভাবে পা ফেলবার চেষ্টা করছি। পথের দুপাশে চেনা অচেনা উৎসাহী দর্শককুলের গার্ড অব অনারের মাঝখান দিয়ে। কিছু সদ্যস্নাত রিক্সাওয়ালার পাশাপাশি গয়লারাও ও মোড় থেকে হেঁটে এ মোড়ে চলে এসেছে তামাশা দেখতে। এমনকি মহামান্য পুলিশরাও আড়মোড়া ভেঙে উঠে এসেছেন। কেবল গরুগুলোই যা খোঁটা উপড়ে ছুটে আসতে পারেনি। কান গরম, পা জ্বলে যাচ্ছে। কোনো রকমে যেন কিছুই হয়নি ভাব করে বাড়িতে এসে পৌঁছেই কাতরে উঠলুম, বার্নল, বার্নল, আমার পা পুড়ে গেছে। পা পুড়ে গেছে? সে কি, রাত দুপুরে বালিটা গরম ছিল নাকি? কেটে কুটে যায়নি, পুড়ে গেল, সে আবার কি? বাণী কপাল চাপড়ে বলল, পুড়বে নি, পুড়বেই তো, কলিকাল, দিনে দিনে আরো কত কি চোখকে দেখব কে জানে। কানাই বড় শান্ত ছেলে। ইতিমধ্যে গাড়িটি পরীক্ষা করে খুব গরম একটা জায়গা বের করেছে, যেটা চামড়াতে ঠেকলে ছ্যাঁকা লাগবেই লাগবে। কিন্তু সেখানটা মোটেই চামড়াতে ঠেকার কথা নয়। আমার চড়ার গুণেই ঠেকে গেছে। কানাইয়েরও কখনো ছ্যাঁকা লাগেনি, পিকোরও নয়। ওরা তো দিব্যি নিরাপদে চালিয়েছে। ওদের নিঃশব্দ হাস্য অগ্রাহ্য করে মার কাছে চলে এলুম খোঁড়াতে খোঁড়াতে। মা ঘরবন্দি মানুষ, বারান্দায় বেরোতে পারেন না। ওদিকে রাস্তায় যে কি দৃশ্য নৈশ বিপ্লব ঘটে যাচ্ছে, মা কিছুই টের পাননি। এক মুখ উজ্জ্বল হেসে আমাকে রিসিভ করলেন। আয় বস, হলো শেখা? ওই একরকম। পারলি চালাতে? ঠিক এই সময় কানাই এসে বলল, দিদি, বার্নল। বার্নল? কেন রে, বার্নলে কি হবে? পা পুড়ে গেছে দিদির। খুব লেগেছে না মা? দেখি দেখি। আশ্চর্য, আমরাও চড়ি, কখনো পা পড়ে না। তুমি পোড়ালে কেমন করে বলো তো? পা পোড়ালে কিনা গাড়ি চালাতে গিয়ে? এ কি রান্না বান্না? আশ্চর্য মেয়ে বাপু। ওই মোপেডের একজস্ট পাইপের চাকা খেয়ে গেছেন। সে কি রে খুকু, সত্যি? কন্যার গাড়ি চালানোর চমৎকারিত্বে অপরিসীম বিশ্বাসী মা বেচারির 2 চোখে বিস্ময়ে বিস্ফারিত বেদনা। অর্থাৎ মার চোখ বলছে,
একদিন কলকাতা শহরে গাড়ি চালিয়ে শেষে কিনা এই গাড়ির এক্সস্ট পাইপ থেকে যে পায়ে ছ্যাঁকা লাগতে পারে না, মাকে সে ব্যাপারটা বোঝাই কি করে? বেশি লাগেনি, একটুখানি ফোসকা। লজ্জিতভাবে বলি, দেখি দেখি। ও বাবা, এ যে অনেকখানি। মা কিছুক্ষণ বিমর্ষভাবে চুপ করে থাকেন। মেয়েরা সযত্নে বার্নল লাগিয়ে দেয়। মা দেখেন। ফার্স্ট এইড শেষ হলে মা ফোঁস করে আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। আমি তাড়াতাড়ি বলি, ফোসকাটা সেরে গেলেই আবার। থাকবে থাকবে, ও আর হলো না। তোমার আর মোপেড চালিয়ে কাজ নেই মা, তুমি তোমার 4 চাকার যন্ত্র নিয়েই থাকো। পিকো যেটা পারে তুমিও সেটা পারবে, আমি এটা ভেবেছিলুম। মা মর্মাহত। অক্ষম সন্তানের উচিত সংকোচেই আমি অনেকখানি মাথা ঝুলিয়ে দিয়ে চুপ করে থাকি। সত্যিই তো পারিনি, মোপেড আমি চালাতে পারিনি। তবু সাহস করে বলে ফেলি, পায়ের ছ্যাঁকাটা যদি না লাগতো মা। পিকোর কি ছ্যাঁকা লেগেছিল? ও তো জিন্স পরে। তোমাকে জিন্স পরতে কে বারণ করেছিল? যে দেবতার যা মন্তর। যা বাবা, মোপেডের জন্য জিন্স পরে শেষে যাদবপুরে? থাক মা, আমার ভাঙাচোরা গাড়িটাই ভালো। পরদিন কলেজে যাব, গাড়ি বের করছি। বানি রকে বসে মুড়ি খাচ্ছে। আমাকে দেখে হেসে হেসে চোখ নাচিয়ে নাচিয়ে বললে, এই তো দিব্যি মাইনেছে এবার। বলি, পায়ের সেই ফোসকাটা আজকে আছে কেমনি? বললেনি গা দিদিমণি, যার কম্ম তার সাজে, অন্যজনের নাঠি বাজে, যে বয়সের যা। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আপনারা শুনছিলেন নবনীতা দেবসেনের লেখা মধ্যরাতের ভয়ঙ্কর। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।